প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুইজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন আবু হানা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শহীদুল ইসলাম বাবুল, জাতিসংঘে ডক্টর ইউনূস গিয়েছেন, সাথে 5জন বা 6জন রাজনীতিবিদ গিয়েছেন, সেখানে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের প্রশংসা বিএনপি থেকেও করা হয়েছে, জামাত থেকেও করা হয়েছে, এবং সেখানে যে জোরালোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আবারও বলেছেন। তো এর পরেও কি আর কোনো সংশয়ের সুযোগ আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? নির্বাচনটা না হওয়া পর্যন্ত সংশয় তো আছেই। কোনো কিছুই নিশ্চিত না, কোনো কিছুই অপরিহার্য না, বা কোনো কিছুই শাশ্বত না। সব কিছুরই পরিবর্তন আছে, মানুষের জীবন বলেন বা রাজনীতি বলেন, যাই বলেন। সেই জন্য অনিশ্চয়তা, শঙ্কা সবসময়ই আছে। তবে আমি মনে করছি যে অনিশ্চয়তা কেটে যাচ্ছে, দিন যত যাচ্ছে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। সরকারের দৃঢ়তা দেখছি, এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে বিভাজন বা অনৈক্য ছিল, সেই বিষয়গুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, যেগুলা মানে পুরোটা সমস্ত মিন করে সবাই করছে না। এটা প্রত্যেকেই তার অধিকার প্রতিষ্ঠার জন্য যতটুকু সরকারকে চাপ দেওয়া যায়, রাজনৈতিক দল একে অপরকে চাপ দেওয়া যায়, সেই কৌশল হিসেবে এটা হচ্ছে। এবং জামাত ইসলামে আবদুল্লাহ তাহের, যিনি সেকেন্ড ম্যান নায়েবে আমির, ওনার বক্তব্য আমি শুনলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই বিষয়ে উনি আস্থাশীল। এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুততম সময়ে এই যে যতটুকু শঙ্কা আছে এটা কেটে যাবে। নির্বাচনটা হতে হবে ফেব্রুয়ারিতে, এবং নির্বাচনটা যদি না হয়, ধরেন এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই আছে বা দেশের মানুষ যারা আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ ছিল দীর্ঘদিন, প্রত্যেকেই চায় নির্বাচনটা হোক। হ্যাঁ, প্রত্যেকে, শুধুমাত্র আমাদের শত্রু যারা ফ্যাসিবাদী পতিত শক্তি এবং আমাদের প্রতিবেশী যে অক্ষ শক্তি, তারাই বাংলাদেশকে অস্থিতিশীল করা, নির্বাচন ভণ্ডুল করা, ব্যর্থ রাষ্ট্র করা এবং সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় উন্মাদনা তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দিতে চায় বা আনস্টেবল করতে চায় বাংলাদেশকে তারা। তবে আমি বললেই নির্বাচন হয়ে যাবে বা কনফার্ম হবে সেটাও যেমন না, আবার নির্বাচন যে হবে না, সেই নির্বাচন না হলে বাংলাদেশে একটা বড় বিপদে পড়ে যাবে বলে আমরা মনে করছি। নির্বাচন হবার পরে একটা ট্রানজিশন যদি হয়, রাজনৈতিক সরকার আসলে অবশ্যই বাংলাদেশের স্থিতিশীলতা এবং বর্তমানে যে ধরনের শঙ্কা, বর্তমানে যে ধরনের অস্থিরতা, যে ধরনের ল অ্যান্ড অর্ডার যাবতীয় যা কিছু আছে, সেগুলো একটা স্থিতিশীল পর্যায়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আবু হানা রাজ্জাকি, আপনি কি মনে করেন? ধন্যবাদ দীপ্ত টিভির দর্শক শ্রোতা এবং আমার একজন প্রিয় ভাজন বাবুল ভাই, এবং আপনাকেও শুভেচ্ছা। দেখেন, আপনি একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবেন, নির্বাচন হওয়া উচিত, এটাই যৌক্তিক, এখানে নিয়ে সেকেন্ড কোনো থট নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের শঙ্কা কেন বা সংশয় আছে কি না। এই আলাপগুলো তো আমাদের আসতেছে পরিস্থিতির ভিত্তিতে, যেই টার্মোয়াল সিচুয়েশন এখনও চলমান দেশের মধ্যে, প্লাস কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখানে বেরোয় আসছি। আর সেখানে প্রফেসর ইউনূস সাহেব, তার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের ডাইরেকশন দেওয়া, যে আপনি নির্বাচনে অ্যারেঞ্জ করেন, ওটা নির্বাচন কমিশন। আমি মনে করি ইউনূস সাহেবের আর কোনো রোল নাই এখন, ওই যতই বলুক ওনার কোনো রোল নাই, নির্বাচন কমিশন করবে। সংশয়টা কোথায়? সংশয়টা হইল যে আমরা টকশোতে অনেক সময় দেখি যে পতিত সরকার যারা, তাদের কিছু লোক পলাতক হয়েছে, কিন্তু অনেক ফলোয়ার্স আছে, অন্তত 1 কোটি ফলোয়ার্স এখনও আছে বাংলাদেশের, এরকম কথা বলে থাকতে পারে, সেটাই আমার চ্যালেঞ্জ নাই। এরা যাবে কোথায়, এরকম প্রশ্ন আসে। কিন্তু আমি মনে করি যে এরকম একটা টার্মোয়াল সিচুয়েশনের উপর এই ভাবনাটা আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না। কারণ এমন একটা বিপ্লব হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, 1400 হত্যা হয়েছে, তারপরে আপনি এই থটটা মাথায় রাখতে পারেন, কিন্তু এটা প্রকাশ করলে মনে হয় যে একটা শ্রেণী মানে খুব এই টেলিভিশনে আইসা এখন জুলাই চেতনার বিরুদ্ধে কথা বলে। কারণ আপনি তার ভোটারগুলা যাবে কোথায়, এই চিন্তাটা করাই কিন্তু জুলাই বিরোধী চেতনা। 1 2 নম্বর হচ্ছে লাভ কার, নির্বাচন হলে লাভ নয় কার, সেটাও দেখতে হবে। আচ্ছা, লাভ কার, এটা ন্যাচারালি বোঝা যায় যে নির্বাচন করলে যারা বিজয়ী হবে তারা এই চিন্তা করবেই, সুতরাং লাভ তাদের আছে। পাশাপাশি ইউনূস সাহেবরে নিয়ে কিন্তু অনেক প্রবলেম আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, সুতরাং তার রিমুভালটা এখানে ইম্পর্টেন্ট। কাজে নির্বাচন হইলে ইউনূস সাহেব চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং নির্বাচন হলে যারা ক্ষমতা আসবে, নির্বাচনটার ব্যাপারে তারা লাভের চিন্তা করবে, তাদের লাভ বেশি। আর নির্বাচন না হয়ে যদি ইউনূস সাহেব চলে যায়, মানে ইউনূস সাহেব চলে যাবে কোনো সন্দেহ নাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু যারা নির্বাচন হইলে পরে লাভবান হইতো,
সেক্ষেত্রে তাদের জন্য এটা বিরাট লোকসান। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার দেখা এক্সপেরিয়েন্স, স্টেজের ডায়লগ একটা, ইনডোরে জাস্ট রিভার্স। স্টেজে কি বলে, ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ইন্টারনালি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। এটা ইন্টারনাল। কেউ চ্যালেঞ্জ করলে করতে পারে, কারণ এটা আপনিও বুঝেন, বাবুল ভাইও বুঝে, আমিও বুঝি। এখন এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখন কিন্তু ক্ষমতায় নাই, যে কথাটা বাবুল ভাই বলল যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যাতে আর না আসতে পারে সেজন্য, ফ্যাসিবাদ বিরোধী শক্তি তো আছেই এখন ক্ষমতায়, উনি তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কারণ এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আবার 16 বছর টানা জঙ্গি দমন করছে বিগত সরকার, 16 বছর না হলে 12 বছর, একটা সার্টেন টাইমের পর থেকে 12 বছর না জঙ্গি দমন করতে হইতেছে। তারপরে কিন্তু এখনো ক্ষমতায় থাকলে জঙ্গি দমন চলমান থাকতো, আমি নিশ্চিত। এবং প্রতিটা অপারেশন পর দেখা যাচ্ছে বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু মারা গেছে, যেখানে র্যাপ ট্যাপ সব ঘিরে একটা নাটক চলমান ছিল। এগুলো আমাদের জন্য এই মুহূর্তে খুব খুব লাভজনক একটা ব্যাপার। ঘর থেকে একটা ছেলে বের হয়ে গেলেই ইয়াবার নামে গ্রেপ্তার হবে না, জঙ্গি নামে গ্রেপ্তার হবে, এই টেনশনগুলো আমাদের নাই। এর মানে এই না যে নির্বাচিত সরকার আসলে এটা হবে, সেটা আমি বলছি না, মানে ফেসিবাদ কথাটা আমি বললাম। আমার কাছে মনে হইতেছে আপনি নির্বাচন যে করবেন, নির্বাচন কিন্তু একটা মাত্র ক্রাইটেরিয়া না যে আপনি নির্বাচন করলেই আপনি গণতন্ত্র ফেরত আসবে, এটা কিন্তু ওয়ান অফ দ্য অনেকগুলো ক্রাইটেরিয়া একটা, সেটা ঠিক আছে। আমার বক্তব্য হলো যে নির্বাচন এখন আমি বলি আশঙ্কা আছে, এই কারণে আমি বলছি, আপনি জানেন যে একটা ট্রায়াল চলতেছে, অনেকগুলা মামলা নিয়ে ট্রায়াল চলতেছে, এবং সেখানে শুধু রাজনীতিবিদদের নাম না, অনেক হাই অফিসিয়ালদের নামও আছে। আমরা জানি না জাজমেন্টে মানে কে কোথায় কিভাবে জড়াবে। সুতরাং আমার কাছে মনে হয় যে পতিত শক্তি, সেই পতিত শক্তি কিন্তু নির্বাচনের তফসিলটা দেওয়ার পর আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে, তারা চাইবে না এই বিচারটা হোক। আর নির্বাচনের কথা যেটা বাবুল ভাই বলল, আপনি স্মুথলি ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে পারেন, ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে পারলে ডিসেম্বরে তফসিল আসবে, তাতে কিন্তু অক্টোবর না হোক নভেম্বরে জাজমেন্ট আসবে বলে আমরা যেটা আলামত টের পাই, কারণ আমাদের তো এক্সপিরিয়েন্স আছে মামলাটা কোন স্টেজে কিভাবে যাইতেছে। সুতরাং সেখানে একটা বিরাট ব্যাপার যে ওই জাজমেন্টের সাথে আওয়ামী লীগ তথা তাদের সাথে সম্পৃক্ত বড় বড় আমলা যারা সব গ্রেফতার হয় নাই, এখনো চাকরিতে অবস্থান আছে, ভিতরেও কিছু আছে, তাদের কিন্তু মারাত্মক মাথা ব্যথার ব্যাপার। সুতরাং ওই জাজমেন্ট মানে ওই মামলার রায়টা একটা বিরাট ফ্যাক্টর, এবং সেটা হতে পারে একটা টার্মোয়েল সিচুয়েশন, একটা টার্নিং পয়েন্টের জায়গা। ওটা যদি পার করতে পারে, এই জাজমেন্টের পর্বটা যদি পার করতে পারে, তাইলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে না। অন্যথায় আমার শঙ্কা আছে, এবং সেক্ষেত্রে আমি নভেম্বর খুব টার্নিং পয়েন্ট মনে করতেছি। জি, অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। যে ধরেন যে রাজনীতিবিদদের সাথে করে নিয়ে গেল ডক্টর ইউনূস জাতিসংঘে, এটা একটা বিরল ঘটনা, এটা নিয়ে প্রশংসা হয়েছে, ভালো বার্তা গিয়েছে চারিদিকে, দেশে এবং বিদেশে। কিন্তু যারা গেলেন তাদের তো নিরাপত্তা নিশ্চিত করা গেল না। না, ওই ধরেন আমেরিকা একটা মুক্ত বুদ্ধি বা প্রতিবাদ গণতন্ত্রের একটা স্পেস আছে, ওইখানে আপনি যেটা বলেছেন বিক্ষোভ করা, ডিঙ্গি নিক্ষেপ করা, এটা তাদের প্রাত্যহিক ব্যাপার, প্রতিবাদের একটা ভাষা, খুব একটা শাস্তিযোগ্য অপরাধ না, সেই জন্য তারা ওখানে করতে পেরেছেন। এখানে একটা এই ঘটনা নিয়ে একটা ব্যত্যয় হয়েছে বা কি বলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কে কোন দিক দিয়ে বের হবে, ভিসা আমেরিকান লোক কিন্তু কারো কারো ডিম ছোড়ে না, বাঙালিদের তাদের আইনে এই সুযোগটা আছে, প্রতিবাদ করার সুযোগ আছে। কিন্তু এখানে যতটা সমালোচনা যেটা হয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস যথেষ্ট মানে সমালোচনার মুখে পড়েছে, মানে গোয়েন্দা তথ্য বা এগুলো তো ছিল, তারা জানে তারা এটা করবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, সেই ব্যর্থতা তো আছে, সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। এটা দুর্ভাগ্যজনক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন সজ্জন মানুষ, তিনি এখানে যে হেনস্থার শিকার হয়েছেন, একজন নারী নেত্রী, তিনি যে হেনস্থার শিকার হয়েছেন, আক্তারের সাথে যে ব্যবহার করা হয়েছে বিদেশের মাটিতে, এবং তার প্রতিক্রিয়াও হয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশে বা ওইখানে, এটা হলো বাংলাদেশের রাজনীতির একটা দুষ্টক্ষত বা একটা নেতিবাচক দিক। এখান থেকে আমরা বের হইতে পারিনি, সেটা দুর্ভাগ্যজনক। এটা না হলেই ভালো হতো। আর আপনি যেটা বলেছেন যে জাতিসংঘে এইবারই প্রথম একজন সরকার প্রধান
যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বদানকারী রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে একসাথে গিয়েছেন, সরকার এবং রাজনীতি, আমরা মনে করি পুরো বাংলাদেশে গিয়েছে এবং সেখানে তিনি যে ভাষণ রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটাও প্রশংসার দাবিদার। জাতীয় ঐক্য, সংহতি, আগামী দিনের নির্বাচন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা জনগণের মনের কথা উনি বলেছেন। এটা নিশ্চয়ই তিনি প্রশংসা পাবার দাবি রাখেন। আমরা তার সমালোচনাও করব, আবার যেটা ভালো দিক সেটাও আমরা তাকে বলবো। যে আবু রাজ্জাকি, এই যে মানে আমাদের যে এই আচরণ, মানে বাঙালির যে খাসলত, সেটা তো দেশে বিদেশে সব জায়গায় দেখাতে হবে বা দেখায় আর কি। কিন্তু এখন যেটা হলো যে এই যে যারা গেল এবং যারা দায়িত্বে আছে, এই ঘটনা কি অ্যাভয়েড করা যেত না? না দেখেন, এটা তো আমি যদি আমাকে বলতে বলেন তাহলে আমেরিকান কালচারটা আমি আপনাকে বলি, আমার চেয়ে আপনারাও ভালো জানেন। আমেরিকান কালচারটা হলো যে আপনি বিক্ষোভ প্রকাশ করতে হবে। ওই কয়দিন আগে বলছে বাইডেনেরও তার হাতে রক্তের চিহ্ন পায়, খুনি এরকম বলে, এবং হাজার হাজার প্রতিবাদ করে। এটা যদি আমাদের বিরুদ্ধে করছে তা না। আপনি দেখেন ওই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী গেছে তার বিরুদ্ধে বিক্ষোভ, এবং সেটা কিন্তু অফিসিয়ালি পারমিশন চাইতে হয় যে আমরা বিক্ষোভ করব, এবং তারা জায়গাটা চুজ করে দেয়। এটা ট্রেডিশনাল, এটা করে। কিন্তু আমাদের মনে একটু শালীনতাটা কম, আমাদের শালীনতাটা কম। যেমন ধরেন এনসিপির যে মেয়েটা গেছে, সে তো আপনার মেয়ে আমার মেয়ে এরকম, তারা যে অশালীন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি প্রতিবাদ তো করতেই পারেন। প্রতিবাদ আমরা দেখছি, মাহফুজ গেছে কয়দিন আগে আমেরিকায়, তারপরে লন্ডন, সব জায়গায় হেনস্থা হয়েছে। তো এটা তাদের একটা ক্ষোভ থাকতে পারে আওয়ামী লীগের, যে তাদের শক্তিকে সরাইছে সবাই, কিন্তু তারা টার্নিং পয়েন্টে ছিল। কিন্তু এটা খুবই লজ্জাজনক আমি মনে করি, মানে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আর ইউনূস সাহেবের সাথে তারা গেছেন, এটা বাবুল ভাই যেটা বলছে যে সব দলের প্রতিনিধি নিয়ে গেছে, ভালো এটা নিয়ে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমি বিএনপির মতো একটা বড় দলের দিকে তাকাই, তাহলে আজকে নির্বাচনের যে শিডিউল যেটা হয়েছে, তার শিডিউল মানে আমি বলছি এই মুহূর্তে রোডম্যাপটা হয়েছে, তারিখ না হলেও, সেক্ষেত্রে ভার্চুয়ালি কিন্তু সবচেয়ে মেইন ম্যান এখন বলতে গেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কেননা তারেক জিয়া সাহেব এখনও বাইরে, এদিকে বেগম খালেদা তিনিও অসুস্থ, সুতরাং ভার্চুয়ালি সেই হি ইজ দ্য মেইন ম্যান। সেক্ষেত্রে তার মতো একজন লোক, মানে এই লম্বা সময়টা এখন এখানে থাকলে অন্য কাউকেও পাঠাইতে পারত। সেটা যে গেছে বলে দোষের হয়েছে সেটাও আমি বলছি না। তো সব কিছু মিলে যদি মনে করেন, আমি বহু আগে একটা কথা বলছি যে বাংলাদেশের রাজনীতিতে যদি নির্বাচনটাকে কনফার্ম করতে হয়, যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন, কয়েকটা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে। আপনার চ্যানেলে আমি বলে গেছি, তাতে রাজনৈতিক ক্ষেত্রে এখন বিএনপি, জামাত, এনসিপি তিনটে মিলে একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক স্টেক হোল্ডার। সেকেন্ড স্টেক হোল্ডার, এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আর্মিকে আপনি বাদ দিতে পারবেন না, সে একটা স্টেক হোল্ডার। থার্ড, সরকার নিজে একটা ক্ষমতাধর স্টেক হোল্ডার। এই তিনটার সমন্বয় খুব জরুরি। সেক্ষেত্রে এই মুহূর্তে ড্রাইভিং সিটে বসে আছে আপনার বিএনপি রাজনীতির, এবং তারা তিনটা দল গেছে, এবং সেটা যদি রাজনৈতিকভাবে যাই হোক না কেন, জিয়াউর রহমান সাহেবের গন্ধ পায় এর ভিতর দিয়ে, ইউনূস সাহেবের বক্তব্য দিয়ে এটা বলছে, জামাতও প্রশংসা করছে, সব কিছু মিলে যদি এই তিনটা স্টেক হোল্ডার মিলে একটা সুন্দর সমন্বয় করে দেশে ফেরত আসে, আমি জানি না যে তারা আলাপ করতে গেছে, ন্যাচারালি আলাপ হবে, মিটিং হবে, হইতেই পারে, সব কিছু মিলে এসে ফিরে এসে আমরা পরবর্তী ধাপে বুঝতে পারবো যে এই সফরটা আমাদের সামনে যে নির্বাচনটা, সেই নির্বাচনের জন্য সহায়ক হইল কিনা, এবং এই টার্মোয়েল সিচুয়েশন ট্যাকেল করার জন্য সহায়ক হইল কিনা, নাকি ঘুরে আসার পর যদি অন্য কিছু দেখি, তখন আমরা এটার প্রপার জাজমেন্টটা দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই যেটা তার তিনটা রাজনৈতিক দলের লোক নিয়ে গেছে, জাস্টিফাইড, এই যে সমন্বয় কিংবা সহানুভূতি বা একের প্রতি অন্যের ফেলো ফিলিংস বলতে যা বোঝায়, সেটা অবশ্যই আমি ভালো দিকই বলবো। কিন্তু এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল বলে দিবে পদ্ধতিটা ভালো ছিল কিনা। তার মানে তাদের যে দূরত্বর কথা বলছেন সেটা যদি কমে যায় এবং রাজনীতির রোড ম্যাপে ওঠে, সেটা ইঙ্গিত দিচ্ছেন। ওনাদের ফিরে এসে বক্তৃতা বিবৃতি দেখলে বোঝা যাবে। একটা জিনিস আপনারা দুজনই বলেছেন যে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশে অস্থিতিশীলতা হতে পারে, বিপদের সংকট বেড়ে যাবে। আলী রিয়াজ কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন না হলে যেন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন হতে পারে, সে জাতীয় নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। তো এখন এই ধরনের কথাবার্তা যখন আসে যে জাতীয় নিরাপত্তা হুমকিতে কেন পড়বে, আপনি আশঙ্কা করেন কিনা? শোনেন, ভারত বাংলাদেশকে শাসন করেছে কার্যত হাসিনাকে সামনে রেখে, যেভাবে তারা চেয়েছে সেভাবেই হয়েছে। তাদের পরতে এখানে তার মেকানিজম,
এখানে ছিল, অর্থনীতি বলেন, 1.5 মিলিয়ন আপনি চিকিৎসা খাত থেকে এখানে আয় করতেন, আপনি পর্যটন খাত থেকে আয় করতেন প্রায় 2 মিলিয়ন, আপনি ওই পূজার সময় 1 মিলিয়নের কাপড় চোপড় প্রসাধনী বিক্রি করতেন, সারা বছর বিক্রি করতেন, এখন না খেয়ে মরছেন। বা আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতির প্রভুত্ব, কর্তৃত্ব, সমস্ত কিছু এখানে, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তারপরে আপনার বন্দর, তারপরে এমন কোনো কিছু নাই এখানে, জ্বালানি, তারপরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র, তারপরে এখানে আদানির প্রকল্প টকল্প, যেমনি ইচ্ছা বাংলাদেশকে আপনি তেমনি নিজের অঙ্গরাজ্যের চাইতে আরও বেশি করে ব্যবহার করেছেন। এখন আপনি সেটা পারছেন না, আপনার গাত্রদাহ নিশ্চয়ই হবে, আপনি আবার আপনার কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠা করতে চাইবেন নিশ্চিতভাবে। তো আপনি সৎপরে প্রতিবেশী সুলভ বন্ধুত্ব আপনি কখনো করেননি, তো আপনি যখন সেটা যে আপনার পক্ষে বাধা হয়ে যাবে, সে তো নিশ্চয়ই আপনার শত্রু হবে। কি কারণে আপনি হচ্ছে, বাংলাদেশকে আবার যদি তারা সেইভাবে কর্তৃত্ব করতে চায়, তাহলে এখানে আবার তার পুতুল সরকার, তার লোককে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত তারা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা তো ক্ষান্ত হবেন না, তাদের ইতিহাস যেটা বলে। সেই জায়গাটা তো সংকটে একটা জায়গা আছে। আপনি ভূখণ্ডগত অবস্থানগত অবস্থা, চারদিকে তারা আপনার প্রতিবেশী, 3 দিক দিয়ে আপনার প্রতিবেশী, আরেকদিকে সমুদ্র। সেই ক্ষেত্রে একটা বৃহৎ রাষ্ট্র, সেই ক্ষেত্রে আপনার তো শঙ্কার কারণ নিশ্চয়ই থাকবে, বা আছে, বা থাকা উচিত। যে নির্বাচন যদি কোনো কারণে না হয়, অনেক কারণে নাও হতে পারে, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আপনি কি সেরকম কোনো আশঙ্কা দেখেন? ধন্যবাদ আপনাকে। এখন এই কথাটা আলী রিয়াজ সাহেব বলছেন, শুধু তাই না, তার আগে বোধহয় অনেক দিন আগে আমাদের সেনাপ্রধানও বলছিলেন যে আমি পরে বলবেন না যে আমি বলি নাই, আমি আপনাদেরকে বলে রাখছি যে সবাই মিলে যদি এই অস্থিতিশীল অবস্থাটা আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। তাহলে এই দুইটা লোকের ইনফরমেশন যদি এই মুহূর্তে ধরি, আর কিছুদিন আগেও একজন ওনাদের প্রাণপ্রিয় নেতা আমাদের তারেক রহমান সাহেব বলছেন যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই সবগুলো কথা যদি আমরা মিলাই, তাহলে 3 জন ভদ্রলোকই কিন্তু মারাত্মক দায়িত্বশীল জায়গায় আছেন। সেই জায়গা থেকে তাদের করণীয় কি, সেটাকে তাদের দায়িত্ব। আপনি যদি এই টার্মগুলো ব্যবহার করে চলে যাবেন, এটা তো হবে না। আপনি 18 কোটি লোকের রেসপন্সিবিলিটি নিছেন, সুতরাং আপনাদেরকে ক্লিয়ার করতে হবে সার্বভৌমত্ব নষ্ট হবে কিভাবে, সেটা আরও ক্লারিফাই করেন, সেটা দূর করার রাস্তা কি, তাদেরকেই বলতে হবে। তাহলে আপনারা যদি দায়িত্বশীল কি পয়েন্টে বসে থেকে যদি এই কথাটা বলেন, আমরা লেম্যানরা এটা কি উত্তর দিব? 1, 2, যেমন বাবুল ভাই বললেন ভারত বিভিন্ন স্টেপিংগুলা বইলা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু তাদের ইন্টারনাল ব্যাপার, মানে তাদের রাজনীতিটা তারা করবে। আর আমরা যদি মনে করি যে ভারত কি ইউনূস সাহেবের সাথে কি ভারতের খুব মধুর সম্পর্ক আছে, কথার কথা বলছি, যদি মধুর সম্পর্ক না থাকে আর আমরা যদি ভারত বিরোধী হই, তাহলে কি ইউনূস সাহেবের রাখাটাই তো আমাদের জন্য শ্রেয়? কথার কথা বলছি, তর্কের খাতিরে। কিন্তু এগুলো তো আলোচনা নয়, এগুলো সমাধান নয়। সমাধানটা হচ্ছে যে নির্বাচন না হলে কি হবে। নির্বাচনটা যদি না হয়, তাহলে ইউনূস সরকার চলে যাবে, লিখে রাখতে পারেন। কারণ সে যদি বলে আমি নির্বাচন করার কথা বলছি, এই পরিস্থিতি পাচ্ছে না, তোমরা দায়িত্ব নাও, সামবডি উইল টেক ওভার, যেই আসুক না কেন। নির্বাচন না হইলে আমরা কিন্তু নির্বাচনটা ছিটকে পড়ব পরবর্তী মিনিমাম 2-3 বছরের জন্য। আমি জানি না 2-3 বছর হতে পারে, কারণ ইউনূস সাহেব যে কারণে লম্বা সময় থাকতে পারলো না, আরেকজন কিন্তু সেটা হিসাব নিকাশ করেই আসবে। ইউনূস সাহেব কিন্তু থাকতে পারেননি। ফ্রম ডে 1 হি ওয়াজ ডিস্টার্বড লাইক এনিথিং। কারণ আমি একটা কথা আগেও বলছি, এখনও বলি, যেই সরকারকে বাবুল ভাই সহ আমরা সহ সবাই মিলে টকশোর মাধ্যমে যেই সরকারের 12 বছর বিরোধিতা করছি, সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল আরামসে। আর যেই সরকারকে সবাই মিলে সহযোগিতা করছেন, সে কিন্তু 12 মাসের মাথায় 14 মাসের মাথায় টালমাটাল হয়ে গেছে। এটা দিয়ে আপনি কোঅপারেশনের জাজমেন্টটা নিতে পারেন। সুতরাং যদি ইউনূস সাহেব নির্বাচন করে না যান, তাহলে পরিস্থিতি নিঃসন্দেহে ভালো হবে না, হওয়ার কোনো কারণও নাই। কারণ নির্বাচনী তফসিল দিলেই তখন আরেকটা শ্রেণী, আমি কিন্তু আবারও বলছি, সেই মামলা, কারণ তাদের
মন প্রাণ দিয়ে মামলাটার থেকে সেই মামলার জাজমেন্টটা চায় না, এই কারণে সেই জাজমেন্টে কিন্তু রাজনীতিবিদরাই শুধু ইনভলভ না, ভিতরে যারা তারা কিন্তু ইনভলভ না, অনেক অফিসিয়ালের নাম অলরেডি আসছে, সেটা হয়তো আপনার জাজমেন্টের পরে পাবো, কাজে তাদেরও চিন্তার ব্যাপার আছে, সুতরাং ওইটা একটা টার্নিং পয়েন্ট। সুতরাং নির্বাচন যদি না হয়, তাহলে তৃতীয় ব্যক্তি যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে ভাই আমার কাছে মনে হয় না আগামী 2-3 বছরে আমরা বাংলাদেশ নির্বাচন পাবে। সেক্ষেত্রে ফলাফল কি হবে, ওই আবারও বলছি, সময় বলে দিবে, টাইম বলে দিবে কি হচ্ছে। আর এই নিরাপত্তার বিষয়, এটা যারা বলে তাদের কৈফিয়ত দেওয়া উচিত এবং তাদের স্টেপ নেওয়া উচিত। আর যদি মনে করে ঠেকাইতে পারবে না, এখনই তাদের ব্যবস্থা মানে প্রয়োজনে চলে যাওয়া উচিত। ওকে, শহীদুল ইসলাম বাবুল, তারেক রহমান আপনাদের দলের নেতা এই অতি সম্প্রতি গতকালই বোধহয় বলেছেন যে যদি ঐক্যবদ্ধ না থাকে দল, যদি ঐক্যবদ্ধ না থাকে বা রাজনীতি যদি ঐক্যবদ্ধ বা সবার মধ্যে যদি একটা সদ্ভাব না থাকে, আমার ভাষায় বললাম, উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলে নাই, যে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এখন এই গুপ্ত স্বৈরাচার বলতে আসলে কি বোঝাচ্ছে বা জনগণ কি বুঝেছে, আপনি কি মানে ব্যাখ্যা করতে পারেন? হ্যাঁ, সেটা তো বটেই। গুপ্ত স্বৈরাচার ধরেন সরকারের মধ্যেই তো স্বৈরাচার, এই যে কোনো সরকারি স্বৈরাচার হতে পারে, বা আবার ওই বাইরে থেকে যে পতিত স্বৈরাচার তারাও এখানে মেকানিজম তৈরি করে নানান ধরনের পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, যে কোনো কিছুই হতে পারে। উনি কি মিন করেছেন, আমার ধারণা এরকমই মিন করেছেন। এটা তো ঠিক, রাজ্জাকি ভাই যেটা বলা, আমরা যেটা বললাম, এখন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি, সেই শক্তির একটা মিনিমাম গণতন্ত্রের প্রশ্নে বা আগামী বাংলাদেশের প্রশ্নে একটা ন্যূনতম একটা ঐক্যের সময় এসে গেছে। যে যেভাবেই বলেন, ব্যক্তি বা দলগত স্বার্থ চিন্তা করেন, কিন্তু সবার আগে দেশটাকে আপনাকে বাঁচাতে হবে, দেশের কথা আপনি চিন্তা করতে হবে। উনি যেটা বললেন যে সত্যি সত্যিই যদি নির্বাচন না হয় বা না হওয়ার মতো পরিবেশ হয় বা ইউনূস সরকার চলে যায়, নিশ্চিতভাবে বাংলাদেশ একটা নতুন সংকটে পড়ে যাবে এবং আবার একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থা বাংলাদেশে হয়তো আসতে পারে। ইন দিস টাইম এই যে নৈরাজ্য মাচ্ছন্যায় তৈরি হতে পারে, এই ফাঁকে কারো কোনো ইন্টারভেনশন বা বিদেশি শক্তির আগ্রাসন, সেটাও তো হতে পারে। কারণ বিদেশিদেরকে প্রমোট করবার জন্য, প্যাট্রোনাইজ করবার জন্য, সহযোগিতা করবার জন্য আমাদের ফ্যাসিস্ট শক্তি তো আছেই, তো তাদের একটা তৎপরতা থাকতে পারে। সেই জন্য নির্বাচন না হওয়াটা সমূহ এমনিতেই বাংলাদেশ বিপদে আছে। তারপরে নির্বাচন না হওয়া মানে বাংলাদেশে একটা নতুন মাচ্ছন্যায় তৈরি হবে, আর একটা গণতন্ত্রহীন অবস্থার দিকে যাবে। এই ফাঁকে বা জাতীয় এবং আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ মেরুকরণের মধ্যে বাংলাদেশ পড়তে, তারপর অর্থনৈতিক যে বাস্তবতা, একটা এই ধরনের গভর্নমেন্টের সময় বিদেশি শক্তি দাতা গোষ্ঠী বলেন বা বাণিজ্যিক সংস্থা বলেন আপনার সাথে ব্যবসা করতে চায় না, কোনো ফরেন এইড থাকে না, নানান ধরনের সংকট তৈরি হয়, বা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, যার কাজটা তাকে, রাজনীতিবিদের কাজ দেশ পরিচালনা করা, নির্বাচিত মানুষের কাজ দেশ পরিচালনা, সেটা না করতে গিয়ে আপনাকে যখন দায়িত্ব দিবে আর আমাকে আপনার চেয়ারে বসাই দেবে, একটা লেজেগো ব্যবস্থা তৈরি হয়ে যাবে। সেটাই একটা বাস্তবতা আর কি। যে আবহাওয়া রাজ্জাকি বাবুল যেটা বলে যে এখন যেভাবেই হোক রাজনৈতিক বিভিন্ন দলে বিভিন্ন রকম ইয়ে থাকবে, তাদের রাজনৈতিক কৌশল থাকবে, কিন্তু একটা দেশের সাথে একটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া দরকার, বিশেষ করে নির্বাচন যাতে হয়, দূরত্ব কমে যায়। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলি, জুলাই চেতনার কথা বলি, যে আমরা নতুন রাজনীতির কথা বলি, নতুন স্বপ্নের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, এইটা করার জন্য যে রূপান্তর, রাজনৈতিক দলগুলোর যে রূপান্তর হওয়া দরকার, সরকার বা রাষ্ট্রের যে রূপান্তর হওয়া দরকার, গত 1 বছরে কি সেই রকম কোনো অগ্রগতি দেখেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমার দেখেন, একটা জিনিস যদি আপনি বলেন, জুলাই চেতনার কথা যদি বলেন, আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন, 1400 লোক মারা গেছে, হাজার হাজার লোকের কারো পা নাই, কারো চোখ নাই। এইটা যদি সব রাজনৈতিক দলকে একইভাবে টাচ করত, তাইলে ফেব্রুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই ঐক্যমত্য কমিশনার সংস্কারের নামে সময় ক্ষেপণ হইতো না। এটার মানে হচ্ছে অনেক বিষয় এখানে আসছে। এই কি ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন আগে, তারপর বা কি পিআর পদ্ধতি, এইটা সেইটা, উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমার কাছে এখন মনে হইতে স্রেফ একটা টাইম কিল হয়েছে। আমি আজকে আমার যেটা মনে হইতেছে, আজকে পর্যন্ত মানে এগুলা কিছুই হবে না। আপনার জুলাই সনদ টনদ জাস্ট টাইম ব্যয় করা হচ্ছে, যে কায়দায় দেশ যাচ্ছে আমরা কিন্তু আবার সেই পুরনো জায়গায় ফেরত যাচ্ছি। কেন ফেরত যাচ্ছি আমি আপনাকে একটা কথা বলি। বাবুল যে বলল যে নির্বাচনে, আমি খুব বিনয়ের সাথে বলছি, নির্বাচন হইলেই সব সংকট কেটে যাবে। আমি একেবারে বিনা দলিলে
কোনোভাবে এটা বিশ্বাস করি না আমি। এর মানে এই না আমি নির্বাচন চাচ্ছি না। নির্বাচনটা আপনাকে নিতে হবে সব দলের, যে কথাগুলো আগে বললাম, স্টেক হোল্ডারগুলোর একটা ঐক্যমত্যে হিসাব, তারপর শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচন নিতে হবে। অন্যথায় আপনি একটা নির্বাচন করলেই, আমি নির্বাচিত সরকার দেখেছি বাংলাদেশে 12টা নির্বাচিত সরকার হয়েছে, 12টা সংসদ নির্বাচন হয়েছে। তার ভিতরে যদি আমি এরশাদ সাহেবের পরের থেকে 91, 96, 2001 টু সাম এক্সটেন্ট 2008 পর্যন্ত ধরি, এর বাইরে তো কোনো নির্বাচন হয় নাই, এর বাইরে কোনো নির্বাচন হয় নাই বলা চলে। তাহলে ওই নির্বাচনগুলো যদি আপনি আনেন, নির্বাচিত সরকার তো সবচেয়ে শক্তিশালী বাবুল ভাইয়ের কথায়, বা আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু বাংলাদেশে যতগুলো ট্র্যাজিক ঘটনা ঘটেছে, ভয়াবহ ট্র্যাজিক ঘটনা, আপনি যদি ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, কে করেছে সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু হামলাটা হয়েছে। সিরিজ বোমা হামলা, রমনা বটমূলে, কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোকের হত্যা, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সেনা অফিসার 57 জন হত্যা, শাপলা চত্বরে অগণিত মানুষ হত্যা, জুলাইয়ের হত্যা, সব কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন। সুতরাং বারবার আমি বলছি, এই দেশের মানুষগুলোর প্রথম শর্ত হলো রাজনীতিবিদদের প্যাট্রিয়ট বলতে যা বোঝায় দেশপ্রেমিক হতে হবে। আর যদি দেশপ্রেমিক হইতে হয়, তাহলে আপনি কোন অবস্থানের সরকার, আপনি বড় সরকার হতে চান, অ্যাবসোলুট মেজরিটি নিয়ে যাইতে চান, সমস্ত আলোচনার ভিতরে আপনার অ্যাবসোলুট মেজরিটি, এই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। কারণ অনেক উন্নত বিশ্বেও সরকার 5 বছরে 5 বার বদল হয়। ইটালিতে বলেন, জাপানে বলেন, কোন পদ্ধতির নির্বাচন দরকার নাই, কিন্তু বদল হয়। এবং আমাদের দেশে এই নির্বাচিত সরকারকে কিন্তু তারাইতে হয়েছে বারবার। 2 বার সামরিক অভ্যুত্থান হয়েছে, নির্বাচিত সরকারকে তারাইছে। 111 আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। এই জুলাই আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। কেন? নির্বাচিত সরকার যদি এত পারফেক্ট হয়, আর এত যদি দেশপ্রেম থাকে, আর জনগণ জনবান্ধব হয়ে থাকে, এই ঘটনাগুলো ঘটলো কেন? আবার ঘটার পর আমরা এই রকম অভ্যুত্থান তো পৃথিবীর কোথাও দেখি নাই, যে অভ্যুত্থানের পর বায়তুল মালের খতিব পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়, বিচারপতিরা পালায় যায়, সেটা আমরা আদৌ ঠিক করতে পারি নাই। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। আমি আবারও বলছি, আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আমি নির্বাচনটা করছি কোথায়, কি সিচুয়েশনে? আমি যদি আবার সেই আগের জায়গায় ফেরত যাই, তাহলে আমার লাভ হইল কি? এই প্রাণগুলা গেল কেন? এই মানুষগুলা মরলো কেন? আহত হইল কেন? প্রয়োজনটা ছিল কি? তাহলে যদি আমরা এখানে চেঞ্জ করতে না পারি, এটা নৈতিক দায়িত্ব যারা কি পয়েন্টে আছে, যদি না থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না। ডেফিনেটলি দে উইল বি আনসারেবল, এবং তারা কিন্তু এটার ফেরত পাবে। প্রত্যেকে জেল না খাটুক, ফাঁসি না হোক, ফেরত পাবে, নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। আর আমরা তো একটা কিছু বিশ্বাস করি। সুতরাং আমি ব্যথা থেকে বলতেছি, আমি সব নির্বাচিত সরকার, 12টা নির্বাচিত সরকারের আমলে যা হয়েছে, এরকম কোনো ট্র্যাজিক ঘটনা ওই জিয়াউর রহমানের মার্শাল্লাহের সময় হয় নাই, এরশাদের সামরিক শাসনেও হয় নাই, 111 হয় নাই, এবং ইউনূস সাহেবের এই সময় এগুলো হচ্ছে না। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই যে যেটা বাবুল যেটা বলছিলাম, যে নতুন রাজনীতির কথা তো আমরা বারবার বলতেছি, যে পুরনো রাজনীতি ভুলে এখন জনগণ যে প্রত্যাশা রাজনীতি, নতুন বাংলাদেশ বা স্বপ্ন বা প্রত্যাশা যেগুলো আছে, সেটার জন্য তো রাষ্ট্র ব্যবস্থা যেমন সংস্কার দরকার, রাজনৈতিক দলগুলোর তো সংস্কার দরকার। এবং এর জন্য ঐকমত্য কমিশন অনেক আলোচনা হলো। যেমন ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাহী আদেশে অনেক হয়তো সংস্কার করে দেওয়া যেত, সে সহজ পথে যায় নাই। রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে কনসেনসাস হয়ে সেটা করতে চেয়েছে। কিন্তু সেটা তো আসলে খুব বেশি কতদূর অগ্রগতি হয়েছে আপনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে যেই রূপান্তরটা যেভাবে ঘটার দরকার, সেটা সেইভাবে ঘটছে কিনা। তা না হলে কি আমরা সেই আবার যে তিমিরে, সেই তিমিরে কি ফেরত যাব? না, সেই তিমিরে ফেরত যাবেন না। এই ইরা ভাইও যেটা বললো, রাজ্জাকি ভাই, নির্বাচিত সরকার হয়েছে ছিল, সেই জন্য এত লোক মারা গেছে। মানে আওয়ামী লীগের নির্বাচিত যে সরকার, না এই যে এত লোক মারা গেল, আমি ব্যাখ্যা করছি। উনি নির্বাচিত সরকার ভালো সরকার হয় না। আমি বলছি কোনটা জানেন? না, আমি হেল্প করি আপনাদের। আমি বলছি নির্বাচিত সরকার আসার মানে যে সব সংকট শেষ হয়ে যাবে তা নয়। কোনোদিনই কোন সরকারের অধীনে সব সংকট দুনিয়ায় না আমি বলছি এই নির্বাচিত সরকার, না আমি বলছি কোন সরকারই পারফেক্ট সরকার হয় না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্পও নাই। আপনি ওই অরাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার ছাড়া কে দেশ চালাইছে? সামরিক সরকার ছিল এরশাদ সাহেবের, বা জিয়াউর রহমান প্রথম কিছু দিকে নেই। কিন্তু
এর বাইরে নির্বাচিত এরশাদের যে নির্বাচন, সেটাকে আপনি নির্বাচিত সরকার বলতে পারেন না। আওয়ামী লীগের আপনি হিসাব করে দেখেন, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, অধিকতর গণতন্ত্র বলা হয় 91-96 গভর্নমেন্ট। বিএনপি এর আগে বহুবার ক্ষমতায় ছিল, 1400 মানুষ তো বিএনপি একবারও মারে নাই, মারার প্রয়োজন হয়েছে। এখন আওয়ামী লীগের 18 সালের নির্বাচন আর 24 সালের নির্বাচনকে যদি আপনি নির্বাচিত সরকার বলেন, তাহলে আপনার কাছে নির্বাচিত সরকার আমি 2008 পর্যন্ত আসছি, পরে আসিনি। 2008-এর যে গভর্নমেন্ট, 2006-এর যে গভর্নমেন্ট, 91-96 গভর্নমেন্ট আপনি খারাপ বলতে পারবেন না। 96-2000 আওয়ামী লীগ যেটা ছিল, 2008 আর 14 আওয়ামী লীগ সেটা ছিল না। ইভেন আওয়ামী লীগের এই যে 2008-এর যে গভর্নমেন্ট ছিল 13 সাল পর্যন্ত, সেইটা আর 2018 গভর্নমেন্ট কি এক? আপনি পার্থক্যটা নিশ্চয়ই করতে পারবেন, আমি মনে করছি। তো আপনার কাছে কি বেটার মনে হচ্ছে? আপনার না, পরে বলেন। আপনি নিশ্চিতভাবেই বলবেন যে 2008 থেকে 13-র যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ 18 থেকে 24-এর আওয়ামী লীগ এক না, পার্থক্য আছে। কারণ এটা হলো নির্বাচিত আর অনির্বাচিতের পার্থক্য। আপনি গৌরবভাবে 11-এর সরকার 2 বছর ছিল, প্রথম দিক মানুষ এমন প্রেমে পড়ে গেছে, ওরে বাপরে বাপ, কয়দিন সময় লাগছে। এই ইউনূস সরকার মানে কথার তুবড়ি আর ফুলচুরি, রাজনীতিবিদরা তো মানুষই না, রাজনৈতিক দল, তাদের কোনো প্রয়োজনই নাই ইউনূস সরকারকে আমৃত্যু আমরা রাখবো। এই যে বায়বীয় আবেগ, তারাই এখন আবার বলছে এর চাইতে নিকৃষ্ট ব্যবস্থা আর কোনো কিছু নেই, তাড়াতাড়ি তুমি ভেঙে যাও। এবং ইউনূস সাহেব এমন একটা অবস্থা, সারিদামা কাইন্দেবাসী। বাংলাদেশের মানুষের যে আবেগ, ইমোশন, এক মুহূর্ত লাগে না সময়। এর বাস্তব কারণও আছে। আপনার যে প্রত্যাশা, আপনি চিন্তা করছেন, আপনি অগাস্ট করছেন 5ই, আপনি সুইচ দিবেন আর বাংলাদেশ সব একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, ইউরোপ, আমেরিকার সুইজারল্যান্ড হয়ে যাবে। হবে না তো। আপনি একটা নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান করে দেবে, কে বলছে? তবে এর চাইতে ভালো থাকবে, স্থিতিশীল। কোন নির্বাচিত সরকারের আমলে বাংলাদেশ এরকম ইন্টারন্যাশনাল হুমকির মুখে পড়ে নাই, এত মাচ্ছন্যায়ের মধ্যে পড়ে নাই, এত প্রোপাগান্ডার মধ্যে পড়ে নাই, এত অর্থনৈতিক দৈন্যতার মধ্যে পড়ে নাই। আমি বলছি ওই জায়গাটা আর পড়লেও মানুষের ভোটে যারা নির্বাচিত, মানুষ বলবে যে আমরাই তো আনছি, আমাদের ভাগ্য খারাপ, বা আমরাই আমাদের নিয়তি নির্ধারণ করছি, সেটাও একটা স্যাটিসফ্যাকশন আছে। কিন্তু আমি যারা আনি নেই, তাকে আপনি দিনের পর দিন রাখবো, এক্সপেরিমেন্ট করব, আর বলবো যে অনির্বাচিত সরকার ভালো না, অনির্বাচিতই ভালো। এটা ব্যাড উদাহরণ, বা এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা আমরা মনে করছি। এবং এটাও বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চক্রান্ত বলে আমরা মনে করি স্পষ্টভাবেই। আচ্ছা, আবহাওয়া রাজ্জাকি, যেটা একটা প্রসঙ্গে একটা আলোচনা বারবার আমরা করি প্রত্যেক, যে আমাদের এই সময় এসে আমরা দেখি যে এটা মব সহিংসতা, যেটা এটা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। কিছুক্ষণ বা কয়েকদিন পর পরে আমরা বিভিন্ন জায়গায় এটা মব সন্ত্রাস দেখি গণঅভ্যুত্থানের পরে। এই সন্ত্রাসকে কেউ কেউ আবার প্রতিবাদ, এই কথা বলে, মানে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিভিন্ন কথা বলে এটাকে জাস্টিফাইও করেছেন। ইদানিং আবার দেখা যাচ্ছে যে এই একটা অংশ মানুষ রাস্তায় ধরে ধরে লোকজনের চুলটাল কেটে দিচ্ছে। এই যে মানে যার যখন খুশি যেটা করছে, এইটা মানে কিভাবে হচ্ছে এটা? না, আপনি যদি আমাকে একটা সাধারণ মানুষ হিসেবে, একটা সাধারণ নাগরিক হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে বলেন, তাহলে এক কথায় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি পাথর দিয়ে মানুষ মারছেন, এটা গ্রহণযোগ্য না। আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, এটা গ্রহণযোগ্য না। তারপর আপনি চুল কেটে দিচ্ছেন, গ্রহণযোগ্য না। আমি 100 ভাগ গ্রহণযোগ্য না, কিন্তু ব্যবস্থাটা কোথায়? আমি সেটাই বলতেছি। এখন আপনি যদি বলেন যে যেমন আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে অনেক কথা শুনি আকারে ইঙ্গিতে, যে দীর্ঘ 16 বছর কিন্তু তারা খুব নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল। সেখানে তাদেরও কিছু কিছু ব্যত্যয় ঘটছে এই ঘটনার পরে, এবং সেগুলো নিয়ে আলোচিত হচ্ছে। সেটা আমরা এখানে এত হাইলাইট করে কিছু না, ওনারা জানে সেটা। এটা হতে পারে। এটা কেন হতে পারে? 16টা বছর যে সাফার করছে, আবার 16টা বছর যেই নির্যাতিত হয়েছে, টর্চার্ড হয়েছে, তার একটা ধাক্কা। এটা আপনি 16টা বছর কি চলছে সেটা আপনাকে বলি। একটা কালচার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই কালচারটা 5 আগস্টের পরে চট করে থেমে যাবে কেন? সেই কালচারটা কি? বাংলাদেশে এই যে মবের কথাটা বললেন, মব কিন্তু কখনো কখনো জাস্টিসও হয়। যেমন আপনি 24শে জুলাই যেটা হইল, আরে কি কয় 36শে জুলাই বলতে যেটা আমরা বুঝি, জুলাই আগস্ট আন্দোলন, সেটাও কিন্তু মব। কেন? আইন মানেন নাই, সংবিধান মানেন নাই, কিছুই মানেন নাই, ডেড বডির পর ডেড বডি পড়ছে, তারপর আপনারা গেছেন আগাইয়ে। কেন? তাকে বিতাড়িত করার জন্য। এটা ছিল প্রসিডিউরটা, ছিল মব। কিন্তু যখন সে সরে গেল, এটা ইট বিকামস জাস্টিস।
মব জাস্টিস, কারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে, তার পলায়নটা, তার চলে যাওয়াটা। এখন আসেন, তার আগে 16 বছর বা 14 বছর 15 বছর কি করছেন? রাষ্ট্রীয়ভাবে আমাদের মব আছে বহু। যেমন ধরেন চাঁদাবাজির একটা কথা আছে, উনি চাঁদাবাজি করে, আমি চাঁদাবাজি আপনি করেন, ভালো কথা। বেনজির সাহেব কি করছে? বাইন্দাইনে চোখ বাইন্দাইনে ধরছে, 50 লাখ টাকা না দিলে ক্রস ফায়ার। এটা চাঁদাবাজি। এইটাই কি আপনি এই যে রাস্তায় যে মব হয় এটাকে জাস্টিফাই করা যায়? আমি জাস্টিফাই কথাটা আমি বুঝতে, আপনি 16 বছরের ধাক্কাটা বলছি। আপনি আয়না ঘরের লোক আটকে রেখেছেন 7 বছর, কোনো আইনে আছে? আপনি ক্রস ফায়ার দিয়ে লোক মারতেছেন। এই জন্যই তো তাদের বিদায় নিতে হলো। আরে ভাই, বিদায়ের পরেও যারা বিদায় করলো আমি তারা এসে কেন এই কাজটা আমি করবে বলি না, রাস্তায়? শুধু এখানে না তো, আপনি ব্যাংক যে লুট করছে এটা অর্থনৈতিক মব। তারপরে আপনার নুরুল হুদা সাহেব যে সন্ধ্যাবেলা রেজাল্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন ছাড়া, ওইটা সাংবিধানিক মব। আপনি তো মব ইন অল রেসপেক্ট, সেটার ধাক্কাটা আপনি 5 তারিখ 5ই আগস্ট কি ফুল স্টপ হয়ে যাবে? আমি কিন্তু আমি জাস্টিফাইড করতেছি না, আমি বলছি না এটা কেন বিচার হচ্ছে না। আপনার এই যে মবগুলো হয়েছে তার পুলিশের রুটিন ওয়ার্ক আছে, প্রশাসনের রুটিন ওয়ার্ক আছে। এইটার জন্য কি সরকারের টেলিফোন করে বলতে হবে নাকি যে তুমি এটা করো না কেন? অমুকের গাড়ি ভাঙতেছে, অমুকের বাড়ি ভাঙতেছে, পুলিশের রেগুলার ডিউটি, কিংবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার রেগুলার ডিউটি, সেটা যদি সে না করে, দায়টা কার? দায়টা কার? এক, দায়টা কি সরকারে দিবেন? অফকোর্স, যা কিছু ঘটে সরকারের দায় নিতে হয়। যদি তাই হয়, যখন ওই মবগুলো হইল, তখন আমরা রাজনৈতিক দল নিশ্চুপ কেন ছিলাম? কেন তাকে বলি নাই তখন থেকে আপনি চলে যান, আপনার থাকার দরকার নাই? আমরা তার সাথে বসে বলতেছি আরো কি 25 ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন দেন, ডিসেম্বর 25-এর মধ্যে। আমরাই তাকে মেয়াদ দিয়ে আসতেছি ডিসেম্বর 25 পর্যন্ত। কথার কথা কেন দিল? আমি তো মব পছন্দ করি না, আমার তো সেই শক্তি নাই, বাট রাজনীতিবিদদের সেই স্ট্রেংথ আছে। কেন তার স্টেপ নিল না? যে আপনি সরকার হিসেবে ব্যর্থ, পুলিশ রেগুলার ওয়ার্ক করে না, এটা দায় আপনার, আপনি গেট লস্ট, আপনি চলে যান। কেন আমরা বলতে পারি নাই? আমি কৈফিয়ত চাই দেশের রাজনীতিবিদদের কাছে, কারণ এরাই দেশটা চালাবে। দেখি এটা রাজনীতি মানে ওই ভাই তো রাজনীতি করে না, সহজ সরল সমীকরণ করে দিল আপনি চলে যান। চলে গেলে যে কি হবে সেই চিন্তা কিন্তু করলো না বিষয়টা, কারণ তার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। দায় দায়িত্ব ওনার নাই, কারণ দেশটা নিয়ে রাজনীতিবিদরা চিন্তা করে। একটু আগে সমৃদ্ধি কথা আছে, একটু আগে বললো যে নির্বাচিত সরকার হইলে সমস্যার সমাধান হবে না, আরো খারাপ হইতে পারে। আবার এখন অনির্বাচিত যে সরকার আমরা আনলাম সবাই মিলে, তার বিরুদ্ধে বলতেছে যে মব হইতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে। এই জন্যই আমরা বলতেছি যে একটা অনির্বাচিত সরকার কখনো শক্তিশালী বিচক্ষণ গভর্নমেন্ট হইতে পারে না। এই গাছের ছাল, বহুবার বলছি যে এই গাছের ছাল, এই গাছের বাকল, এই গাছের এই যে বাইক হইলো যে না নির্বাচন এমন একটা, এটা নির্বাচন দরকার নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিষয়টা এরকম হওয়ারও প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশ খুব ভালো চলবে নির্বাচন না হইলে, কিন্তু সংখ্যাটা আপনাকে সুদূর প্রসারী, আপনাকে ভিশনারি হইতে হবে। কি করিলে কি হইবে ওই টিয়া পাখির গণনার মতো না, আপনার নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি চিন্তা করেন। ঠিক আছে, ইউনূস সাহেব আজকে যদি বলে যে আমি নাই, তাহলে কালকে কি হবে বাংলাদেশের? আপনি চিন্তা করে দেখেন। এই যে আপনি মবের কথা বলছেন, চুল কাটার কথা বললেন, মাজার ভাঙার কথা বললেন, কোন যত নিকৃষ্ট রাজনৈতিক সরকার হোক, দলীয় সরকার হোক, হয়েছে কখনো এই মাচ্ছন্যায়? কখনো হয়েছে? হয়েছে যে একটা সালবাকলহীন একটা সরকারের কারণে, একটা অরাজনৈতিক সরকারের কারণে। তারা জানে না কি করলে কি হবে, তার স্টেট নাই, দলীয় পণ নাই, কমান্ড নাই। কারণ এই পুলিশও জানে, আর্মিও জানে যে তুই তো, সে তো নাই, সে তো টেম্পোরারি গভর্নমেন্ট, বা তার দলীয় শক্তি নাই, তার সেই কাঠামো নাই। সেই জন্য এগুলো হবার সুযোগ পায়। সেই জন্য আমরা বলি যে গণতান্ত্রিক সরকার বা দলীয় সরকার বা নির্বাচিত সরকার যত নিকৃষ্ট হোক, অনির্বাচিত চাইতে 100 গুণ ভালো। এবং সেটা এখন সময়ের প্রয়োজন, সময়ের দাবি, এবং এটা বারবার পরীক্ষিত, দুনিয়ার সব জায়গায় পরীক্ষিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা বলছি যে নির্বাচনের কোনো, দেখেন নেপালে জেনজিরা পরিবর্তন করেছে না, ওখানকার যে যিনি দায়িত্বশীল প্রধানমন্ত্রী হলেন, উনি বললেন যে এগুলো আমাদের কাজ না, আমাদের কাজ একটা সুন্দর নির্বাচন করে দেওয়া, বলেছেন। কিন্তু আমার পাশেই এই জেনজিরা পরিবর্তন করছে। আমার এখানে আসবার পরে এমন সব শুরু হয়ে গেল প্রফেসর ইউনূসকে নিয়ে, যে উনি কিয়ামত পর্যন্ত ওনাকে রাখতে চাই, এবং আমরা গা ভাসাই দিছি সকলে। একমাত্র আমরা বলেছি নো, এটা কোনো ওয়ে না, আমরা রাজনৈতিক। এখন অনেকেই বলছেন যে এটা অথর্ব, এটা চলে না, এটা এর খারাপ, এটা দেখতে খারাপ, এটা চলতে খারাপ, এটা নাক বেকা, এটা মব হইতেছে, এটা মাজার ভাঙতেছে, এটা চুল কাটতেছে। আরে বাবা, এটা তো হবেই, মাচ্ছন্যায় হচ্ছে, তো সারা বাংলাদেশে মাচ্ছন্যায় হচ্ছে, ডিউ টু রিজন যে এই ধরনের গভর্নমেন্টের সেই স্ট্রেংথ থাকে না, সেই ক্যাপাসিটি থাকে না, সেই কৌশল থাকে না, সেই শক্তি থাকে না। এর চাইতে একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি হয়, তাহলে দেশ স্টেবল হবে, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চক্রান্ত এবং দাতা গোষ্ঠী
অতি দ্রুত তার সাথে কাজ করতে পারবে। এটা বদলে আপনি কি আনবেন, আর একটা এরকম আনবেন, এই তো কয়দিন প্রশংসা করবেন, তারপরে আবার তাকে ওনার কথাটা একটু জবাব দিয়ে প্লিজ বলেন। একটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। এক্সরে করলে শরীরে ক্ষতি হয়, এক্সরে করলে শরীরের ক্ষতি হয়, কেমো দিলে শরীরের ক্ষতি হয়, চুল টুল সব পড়ে যায়, কিন্তু দিতে হয় ইন দ্য নেম অফ ট্রিটমেন্ট, তাই না? তো এখন আপনি যদি বলেন মব, মব তো ক্ষতি হয় দেশের, একটা লোক মবে জীবন যাচ্ছে, কিন্তু ওনারা কি করছে, ওই এক্সরের মতো মাইনে নিছে, পার্শ্ব প্রতিক্রিয়া হোক কিছু, আমরা নির্বাচন চলে আসলে ঠিক হয়ে যাবে। এটা গেল একটা। 2 নম্বর, নেপালের কথাটা উনি বলছেন। নেপালের যে বিষয়টা হয়েছে সেটার পরে মনে দেখলে আনলো আমার কাছে, মানে বাংলাদেশের রাজনীতিবিদরা নেপালের রাজনীতিবিদের কাছে দুধের বাচ্চা। কেন জানেন? যখন সে ওত নিতে যায় ওই দিন তার কাছ থেকে নির্বাচনের ডেট নেওয়া হয়েছে, ওই দিন যে কালকে দিব তাও না, ওই দিন যে আপনি নির্বাচনটা করে যান, তারপর দিন থেকে সে বলতে আমি নির্বাচন দিয়ে চলে যাব। আমাদের রাজনীতিবিদরা যখন গেছিল কিং কর্তব্য বিমূঢ়, হাসিনা গেছে তাগরে নিয়ে গেছে, একবারে বঙ্গভবন নিয়ে বসাইছে দেশের দায়িত্বে। কেন ইউনুসে তারা এই বাইন্ডিংসে ফেলতে পারলো না? আপনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, 3 মাস টাইম বা 6 মাস টাইম, কথার কথা। এই দোষ কি ইউনুস সাহেবের নাকি রাজনৈতিক দলের ব্যর্থতা? কেন সেই দিন ওই মুহূর্তে আদায় করতে পারলেন না? বাধাটা কে দিছিল? কে দিছিল বাধাটা? আমাকে জানতে হবে কে বাধাটা কে দিল। প্রচুর সবিরোধী কথা আছে ভাইয়ের বিরুদ্ধে। ভাই যে কি বলে আমি কেন কেন বুঝবেন না? না না, নির্বাচন একবার বলতেছে যে নির্বাচন হইলে খারাপ হয়ে যাবে, ওইগুলা না তো আপনি নেপালের আবার বলতেছে কেন আদায় করতে পারছেন, দরকার নাই তো। আমি নেপালের রেফারেন্সে কয়দিন আগে ভাই আমি আপনাদের নেপালটা জবাব দিলাম। রাজ্জাকি ভাই আপনার প্রচুর সবিরোধী কথা আছে, আমি বলি। আমি আপনাকে বলছি যে নেপালের রেফারেন্স দিলেন যে উনি আইসেই ডেট দিয়েছে নির্বাচনের, তো এই ডেটটা আমরা নিতে পারলাম না কেন? আমরা পারি নাই আপনাদের কারণে এবং কিছু রাজনৈতিক দলের কারণে। বিএনপি সেটা আমি তো সেটাই প্রথম থেকে বলেছে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিছু রাজনৈতিক দল এবং আমাদের কিছু টকশো যারা করি তারা বলেছেন না, নির্বাচন হইলে খারাপ হয়ে যাবে, সংস্কার করতে হবে, বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর পরে তারপরে আমরা নির্বাচন করব। এখন থেকে বাংলাদেশ সুইজারল্যান্ডে দূর কথা, বাংলাদেশ উগান্ডা হয়ে যাইতেছে। বিএনপি যে কথা 1 বছর আগে বলে রাজ্জাকি বেরে, সেটা 1 বছর পরে বলে। এই দেখেন না, নাহিদ বলছেন একটু আগে বললেন যে নির্বাচন হলে খারাপ হয়ে যাবে, হ্যাঁ নির্বাচিত সরকার, এখন বলতেছেন নির্বাচন আদায় করতে পারলেন না। নেপালের জবাব দিলেন, নেপাল করলো, আপনারা কেন পারলেন? আপনি বলছেন তো এটা আমার একার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। হ্যাঁ, যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, যদি আপনি দায়িত্বশীল নাগরিক হয়ে থাকেন। আপনি বঙ্গভবনে বসে নেওয়ার কথা, আমি সেটা বলছি না। আপনি যে একটু আগেই বললেন এখন তার বিরোধী কথা বলতেছেন, এটা বিরোধী কথা না তো। ওইটা বলছি যে আপনার এটার জবাব, আপনি বঙ্গভবনে গেলেন তখন ডেট নিতে পারলেন না কেন? আপনি চান নাই, এখানে পারিনি। আমি জানি কেন আপনি মানে আপনার মতো মানুষ যারা সুশীল, যারা টকশো করে, যারা নির্বাচনের বিরোধিতা করে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কারণে পারেনি। সেইটাই তো আমাদের ব্যর্থতা। এবং আপনার এই কথার সাথে কিছু রাজনৈতিক দল একাত্ম হইছে, তাহলে সেটা আমাদের ব্যর্থতা না? হ্যাঁ, ফেল। এরা তো সেটা আপনার, আমি সেটা হয় বুঝে করেছেন না বুঝে করেছেন, ওইটা আমি বলছি যে ওইটা মানে আপনারা বাংলাদেশকে বিপদে ফেলছেন। বিপদে রাজনৈতিক দলের কাজ, অথবা কোন ট্র্যাপে পা দিয়েছেন। না না, রাজনৈতিক দলের কাজটা কি? আরে বাবা, আমি একা রাজনীতি করি না তো, সবাইকে নিয়েই তো আমার রাজনীতি। আমি একা যেটা চাচ্ছি, আপনি আমাকে বলতেছেন কয়দিন আগে আমি নির্বাচন চাইলে আমি গণবিরোধী একটা অবস্থা, এরকম অন্য বলে ওনাদের মতো মানুষরা যে নির্বাচন চায় এখানে একটা পাপ। আমি রাজনীতি করি, বলি নাই। আপনার কথার ওইটাই অর্থ যে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নাই, অনেক আগে থেকে বলছেন। এবং বিএনপি কে এমন কোনটা করার চেষ্টা করছে সবাই মিলে, এই সুশীলরা এবং 2-1টা রাজনৈতিক দল, যে নির্বাচন চাইলে এখানে মহা অপরাধ, নির্বাচন চাইলে একটা গণবিরোধী অবস্থা। আগে সংস্কার, আগে বাংলাদেশকে পবিত্র করতে হবে, আগে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাইতে হবে, আমেরিকা বানাইতে হবে। এখন আর ওই লাইনে না। আচ্ছা, এখন কয় নির্বাচন আদায় করলেন না? আচ্ছা যাক, শহীদুল ইসলাম বাবুল, একটা প্রশ্ন আমি প্রায় বিভিন্ন জায়গা থেকে পাই এবং আপনার 2-1জন নেতাদেরকেও জিজ্ঞাসা করছে, টক শোতে জিজ্ঞাসা করছি, সেটা হলো আপনার যে নেতা তারেক রহমান, উনি কবে ফিরবেন আর ফিরতে দেরি হচ্ছে কেন? আচ্ছা, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। তারেক রহমান একটা রাজনৈতিক দল করেন, তারেক রহমান নিজের ইচ্ছায় যখন যা ইচ্ছা করতে পারবেন না। ওনার একটা রাজনৈতিক দল আছে, তার কিছু সিদ্ধান্ত আছে, তার সিদ্ধান্ত তাকে মেনে চলতে হয়। এটা একটা, ওনার একটা পরিবার আছে, সেটাও তাকে মেনে চলতে হয়। এটা হলো একটা। তার কিছু লেগেছে, আইনগত প্রক্রিয়া ছিল, সেগুলো এখন সব শেষ হয়েছে কিনা আমি জানি না, আপনি জানেন। সে আইনগত প্রক্রিয়াটাও তাকে মেনে চলতে হয়। তারপরে যেটা আছে, তার একটা নিরাপত্তা। তারেক রহমান আর আমি এক ব্যাপার না। তারেক রহমান, আপনি ওই যে বললেন না যে কারো কারো মনে বাংলাদেশকে তার মতো করে সুন্দর করে পুরোনোভাবে চলতে চায়, তার পক্ষে বাধা আপনিও না আমিও না, বাধা এনসিপিও না, যে যেভাবেই বলুক,
ওই কেউ কেউ বলে না যে নাহিদ ইসলামও প্রধানমন্ত্রী হইতে চাইতে পারে, বলতে পারে, কিন্তু বিষয়টা হলো এরকম যে বিএনপির ঐক্যের প্রতীক তারেক রহমান। বিএনপি মানে আগামী দিনের বাংলাদেশ, বিএনপি মানে এখানে আধিপত্যবাদ বিরোধী একটা অবস্থান। সেই অবস্থান যারা মেনে নিতে চায় না তাদের চক্ষুশুল তো তারেক রহমানই হবেন, অন্য কেউ তো হবেন না। তাদের টার্গেট তো তারেক রহমানই হবেন। সেই বিষয়গুলো বিএনপিকে মাথায় রাখতে হয়। তারপরও উনি যেহেতু একটা রাজনীতি করেন, রাজনৈতিক দল করেন, তার সমস্ত ঝুঁকি থাকবে, এটা সত্য। এই ঝুঁকি সত্ত্বেও খুব দ্রুততম সময়ে উনি চলে আসবেন বলে আমি আমার দলের পক্ষ থেকে খবর পেয়েছি। হতে পারে সেটা আগামী অক্টোবরে বা নভেম্বরের প্রথমে। আচ্ছা, আপনি কিছু বলবেন? এইটা তো আমার পক্ষে বলা খুবই ডিফিকাল্ট, কারণ এক নম্বর এই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না। তবে আমি একজন সাধারণ লোক হিসাবে যেটা বুঝি আর কি, যে তারেক জি অনেক পোর খাওয়া লোক, তার উপর অনেক নির্যাতন হয়েছে এবং 1/11-এর পর সে যাইতে বাধ্য হয়েছে। তার ভিতরে দীর্ঘদিন হয়তো একটা আতঙ্ক থাকতে পারে, হয়তো লন্ডনে গিয়েও অন্য লোককে দেখলে আতঙ্কিত হয়, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সময়ের ব্যবধানে আজকে যে জায়গাটায় আসছে, আজকের এই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে মনে করি ঝুঁকির কথা যেটা বলতেছে এটা আমার চেয়ে ভালো অন্যরা জানবে। ঝুঁকি মানুষের থাকবেই। আপনার ডোনাল্ড ট্রাম্পেরও ঝুঁকি আছে, আপনার ওই বাইডেনেরও ঝুঁকি আছে, আমাদের নিউজ সাহেবেরও ঝুঁকি আছে, ইভেন খালেদা জিয়া দেশে ছিল তারও ঝুঁকি আছে। রাজনীতি করতে হলে কিছু ঝুঁকিও আপনাকে নিতেই হবে। কিন্তু যেই সময়টা আমি মনে করি বিশেষ করে 5ই আগস্টের পরে, ধরেন আজকে সালাউদ্দিন সাহেব ওনাদের, উনি কিন্তু বীর দর্পে চলে আসলেন, কথার কথা বলছি, আমি কম্পেয়ার করছি না, সালাউদ্দিন সাহেব আর তারেক জিয়া সাহেব এক না। কিন্তু তারেক জিয়া সাহেব এমন একটা জায়গায় ওই মুহূর্তে বিএনপির পক্ষে যে স্রোতটা, মানে যে টালমাটাল স্রোত তাদের ফেভারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি তারেক জিয়া হইতাম আমি চলে আসতাম, ফলোয়িং ডেতে আমি চলে আসতাম। এখন আপনি বলেন ঝুঁকি, আমি এটা চ্যালেঞ্জ করতে পারি না, কারণ আমার চেয়ে ওনারা ভালো জানেন। কিন্তু আমি মনে করি যে সেই হিসাবে রাজনীতিতে তারেক জিয়া সাহেবের অবস্থানটা অনেক বেশি দৃঢ় হয়ে যেত। আমার কাছে মনে হয় না ঠিক যে পরিমাণ দৃঢ় হওয়া উচিত ছিল 5ই আগস্টের পরে আসলে যেটা হতো বলে আমি ব্যক্তিগতভাবে কল্পনা করি, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় না। আমি এটা তার বিরোধিতা করছি না, আমার কাছে মনে হয় না, বরং উনি যদি চলে আসতেন অনেক কিছু ওভারকাম হয়ে যেত। আর মামলার কথা যেটা বললো, ওনার এই মুহূর্তে ওনার উপরে মামলার কোনো চাপ নাই, আমি সেটা জানি, কোনো চাপ নাই। আমি মনে করি ওনার মতো একজন বিচক্ষণ লোক, এখন দেশে আয়নাঘর নাই, বিনা বিচারে হত্যা নাই, ক্রস ফায়ার নাই ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট। সুতরাং আমার কাছে মনে হয় এখনও যদি তারেক জিয়া সাহেব এয়ারপোর্টে আসে, একেবারে পানির ধরে গেলেও 2-3 লক্ষ লোক এয়ারপোর্টে যাবে। তবে বাংলাদেশে কে আছে, কোন কারাগার তারা আটকে রাখবে, কথার কথা বলছি, দাঁড়াইলে জামিন হবে। জামিন তো এখন দরকার নাই, তার আছে। কিন্তু আমি এখনো মনে করি ওনার এই রাজনীতি, বিএনপির যে আদর্শিক রাজনীতি বা জিয়াউর রহমান সাহেবের যে রাজনীতি, এটা যদি সত্যি সত্যি ইভেন বেগম খালেদা জিয়ার যে রাজনীতিটা দেখাইছেন, সেটা যদি আর যাতে নড়ে বড়ে না হয়, এখন থেকে এই মুহূর্তে থেকে যে কোনো সময় তার আসা উচিত। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আহ্বানের রাজ্জাকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।